ফাইনালি আমরা ঢুকে পড়েছি রাজস্থানে। সামনেই দেখতে পাচ্ছি আরাবল্লী পাহাড়ের রেঞ্জ। भांगर फोर्ट यहाँ से 28 किलोमीटर है। Continue for 800 meters. 28 किलोमीटर भांगर फोर्ट और यहाँ से 57 किलोमीटर जयपुर। আগের ভিডিওর শেষেই তো দেখিয়েছিলাম যে আমরা ভাঙ্গার ফোর্টের দিকে এগোচ্ছি। এখন সূর্য অস্ত যাবে যাবে করছে, আর মুশকিলটা হচ্ছে সূর্য অস্ত চলে গেলে ভাঙ্গার ফোর্টে আর ঢোকা যায় না। এটার ভিতর দিয়ে ঢুকে যেতে হবে, তাই তো? ত্রিবেণী মার্বেল মূর্তি বাজার হয় এখানে, ভালো ভালো ওই ঠাকুরের মূর্তিগুলো পাওয়া যায়। কোথায়? लेफ्ट Continue on Rajasthan State Highway 55 for 12 kilometers. গাড়ি এখন চলেছে কিছুটা গ্রাম্য পরিবেশ দিয়ে, তবে জায়গাটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ। চারদিকে পাহাড়ের সৌন্দর্য দেখে ভাবছিলাম যে তো মেঘালয়তেই আছি, তাহলে কি এই লং জার্নিটা রাতের স্বপ্ন ছিল? সামনেই ভাঙ্গার ফোর্টের গেট, তো আমরা তাড়াহুড়ো করছি যে কতক্ষণে টিকিট কেটে নিয়ে ভিতরটাতে ঢুকবো, আর একজন গাইড তাড়াহুড়ো করে যাচ্ছে যে কতক্ষণে আমাদেরকে ফোর্টের হিস্ট্রিটা বোঝাবে। 300 दे देना, रोज 300 रुपए। ফোর্টের গেট দিয়ে ঢুকেই চোখে পড়বে ডান দিকে বজরংবলীর মন্দির। অনেক মন্দিরই আছে ভিতরটাতে, তবে পুজো হয় একমাত্র এই মন্দিরে। এই ফোর্টের এন্ট্রি ফি হচ্ছে ভারতীয়দের জন্য মাত্র 25 টাকা। তখন অবধি আমরা কিন্তু জানি না যে কতটা হাঁটতে হবে। এবার হাঁটতে হাঁটতে যদি সূর্য ডুবে যায় তখন আমাদের আবার ব্যাক করতে হবে। ওই যে বললাম, সূর্যাস্তের পরে এখানে কাউকে থাকতে দেওয়া হয় না। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে থাকার কোনো বাধা নিষেধ নেই, কিন্তু রাত যত বাড়তে থাকে ততই নাকি এখানে শুরু হয় ভূতের উপদ্রব। ইউটিউবের নানা ভিডিওতে সেরকমটাই শুনেছি। এখন আসল ঘটনা জানতে গেলে তো ভিতরটায় যেতেই হবে। দেখো, আমরা কিন্তু গাইড নিইনি, অথচ সেই গাইড কিন্তু অলরেডি হিস্ট্রি বলা শুরু করে দিয়েছেন, সাথে সাথে আমাদের চলেছেন। ফাইনালি আমরা এসে গেছি ভাঙ্গার ফোর্টের মধ্যে। তো খুব ইচ্ছা ছিল জায়গাটায় আসার। দেখো পেছন দিকটায়, মানে এগোতে এগোতে পুরো হিস্ট্রিগুলো বলতে বলতে যাবো। যতটুকুনি যা জানি, সবটা তো জানি না। তো যত ট্যুরিস্ট রাজস্থানে বেড়াতে আসে সবাই কিন্তু এই ভাঙ্গার ফোর্টে আসে না, কারণটা অবশ্যই সময়ের অভাব। তো আমরা যখন মেনলি এই জায়গাটাকে টার্গেট করে ঘুরতে এসেছি, তখন কিছুটা তো মানে রিসার্চ ওয়ার্ক করেই এসেছি, কিছুটা হিস্ট্রিও জেনে এসেছি আর কি। আমাদের আগে আগে কয়েকজন রাজস্থানী মহিলা চলেছেন, ফোর্ট দেখতেই হয়তো এসেছেন। কি সুন্দর ড্রেসগুলো পরেছেন, তাই না? কি কালারফুল। আচ্ছা, এবারে বলি, এই ভাঙ্গার ফোর্ট হচ্ছে রাজস্থানের আলোয়ারে। তো 500 বছরের প্রায় পুরনো এই ফোর্ট। ঢোকার জন্য ভিতরটায় 5খানা গেট রয়েছে। আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম, হনুমান গেট, ওটাই একমাত্র খোলা রয়েছে, বাকিগুলো তো বন্ধ। যেমন দিল্লি গেট, আজমেরি গেট, লাহোরি গেট বা ফুলবাড়ি গেট। ভাবা যায় এই ফোর্টে এককালে 10,000 মানুষের বসবাস ছিল। এখন সবই ধ্বংসস্তূপ। তবে ধ্বংসস্তূপকেও তো সুন্দরভাবে মেনটেন করে রাখতে হয়, সেই দায়িত্বটা নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। একটা সময় এই ফোর্টের ভিতরেই ছিল শত শত মানুষের বসবাস, ছিল বাজার, শোনা যেত কোলাহল। এখন সবটাই তো ইতিহাস। ইট পাথরের হাহাকার ছাড়া আর কিছুই নেই এখানে। ফোর্টের ভিতর রীতিমতো একটা সাজানো গোছানো নগরী ছিল। তো কেন ধ্বংস হয়ে গেছিল পুরো জায়গাটা? অরিজিনাল ঘটনা হয়তো কেউই জানে না, আবার হতেও পারে প্রচলিত যে কটা তথ্য পাওয়া যায় আর কি, সেগুলোর মধ্যে কোনো একটা হয়তো বা ঠিক। এই দুর্গের চারপাশে দেখো কত পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, বড় বড় সব পাহাড়। দুর্গের পেছন দিকটাতেও পাহাড় রয়েছে। এখন আগেকার দিনে মানে এরকমটাই ঠিক হতো যে পাহাড়ের ঢালে কেল্লা বা দুর্গ নির্মাণ করতো রাজারা। এটার প্রধান কারণ তো ছিল যে দুর্গের সুরক্ষা, বাইরের থেকে শত্রু যাতে কোনো আক্রমণ না করতে পারে, সেই জন্যই এরকম ঘেরাটোপের মধ্যে দুর্গ বানানো হতো। আর এই ভানগড় এরিয়ার সমস্ত পাহাড়ই কিন্তু আরাবল্লীর অংশ। একটা ইন্টারেস্টিং ইনফো দিয়ে রাখি যে অনেকগুলো বলিউড মুভির শুটিং কিন্তু এই ভানগড় ফোর্টে হয়েছে। যেমন করণ অর্জুনের শুটিংই হয়েছে এখানে। সামনেই একটা সরু নদী টাইপের কিছু আসছে। এই যে এটা নদী ঠিক নয়, কি বলবো,
জলের ধারা আর কি, তবে এটাকে পেরিয়ে আমাদের যেতে হবে, জুতোটা তো ভিজবেই। হ্যাঁ ওইখানটা দিয়ে যাই, এখানটা দিয়েও হতো, হবে না কেন? ধীরে ধীরে। কোনো রকমে দেখতে দেখতে রিভারটাকে তো ক্রস করে এসেছি। তো রিভারটা ক্রস করার পরে এই জায়গাটাতে প্রচুর গাছপালা, বড় বড় বৃক্ষ আর কি, আর গাছের শেপগুলো না বড্ডই অদ্ভুত। ডালপালাগুলোর শেপটাই কেমন জানি একটা গা ছমছমে, পুরো একটা পরিবেশ এই জায়গাটার। বটের ঝুড়ি টাইপের নেমেছে এক গাদা উপর থেকে। আমার তো মনে হচ্ছে যে এই জায়গাটায় মানে দিনের বেলাতেই এটা গা ছমছমে পরিবেশ রয়েছে, রাতের বেলা ভূত ঠুত থাকার দরকার নেই। এখানে এলে এই গাছপালাগুলোকে দেখেই মানুষ ভয় পেয়ে যাবে, কিরকম যেন হাঁ করে এই ডালপালা নিয়ে গলাটাকে চিপে ধরতে আসছে যেন মনে হচ্ছে। এবারে এই ফোর্টের ধ্বংসের ইতিহাস বলার আগে নির্মাণ করার ইতিহাসটা একটু বলি। 1573 সালে আমেরের রাজা ভগবান দাস এই ফোর্ট নির্মাণ করেছিলেন। তার বড় ছেলে মানসিং ছিলেন আকবরের সভার একজন নবরত্ন, আর ছোট ছেলে মাধর সিং ছিলেন আকবরের সভার দিওয়ান। তো ভগবান দাস এই ভানগড় দুর্গের নির্মাণ করেছিলেন তার ছোট ছেলের জন্যই। এবারে বলি যে এই ফোর্টের ধ্বংসের কারণ কিন্তু লুকিয়ে আছে ওই উপরে, যদিও ধ্বংসের ব্যাপারে গোটা দুয়েক কাহিনী সামনে আসে। এই যে এটাই হচ্ছে কেল্লাটার গেট, ভানগড় ফোর্টের গেট। Our heritage is our glory, Archaeological Survey of India। সামনে যে ত্রিপোলিয়া গেটটা দেখতে পাওয়া যাচ্ছে সেটার ভিতর দিকটায় রাজপরিবারের লোকজনরা সব থাকতো, আর বাইরের দিকটায় মানে যে জায়গাগুলো এতক্ষণ দেখলাম ওখানে ছিল বাজার দোকান সবকিছু। এই গেটটা দিয়ে ভিতরটায় ঢুকলেই ডান দিকটায় পড়বে গোপীনাথ মন্দির। আরও এরকম মন্দির রয়েছে ভিতরটাতে, তবে কোনোটাতেই মূর্তি কিছু রাখা নেই, পুজোও হয় না। মন্দির যেমন সুন্দর তেমন কোথা থেকে যে ময়ূর ডাকছে, টিয়া পাখি ডাকছে। তো এবারে একটু পা চালিয়ে এগোতে এগোতেই এই ভানগড় ফোর্ট ধ্বংস হয়ে যাওয়ার পেছনে যে দুটো কাহিনী শুনতে পাওয়া যায় সেগুলো এক এক করে একটু বলি। একটা কাহিনী হচ্ছে যে ভগবান দাস যখন এই ফোর্ট তৈরি করেছিলেন তখন নাকি এখানে একজন সাধু বাস করতেন, তার আশ্রম ছিল আর কি, নাম বালুনাথ। তো রাজামশাই ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে আশ্রমটা দূরে সরিয়ে নিয়ে যেতে। প্রথমে কিন্তু তিনি রাজি হননি, পরে যদিও রাজি হয়েছিলেন তবে শর্ত সাপেক্ষে। তো সাধু বাবার শর্তই ছিল যে দুর্গের ছায়া যেন ওনার আশ্রমে না পড়ে, পড়লে কিন্তু বিপদ আছে, মানে পুরো জায়গাটাই হয়তো ধ্বংস হয়ে যাবে। তো ভগবান দাস রাজি হয়ে যান এই শর্তে। সাধু বাবাও তখন নগরীর বাইরে আশ্রম বানিয়ে থাকতে শুরু করেন। তো শুরুটাতে সবকিছু ঠিকঠাকই ছিল। এখন ভগবান দাসের এক উত্তরাধিকারী সাধুর বার্তা উপেক্ষা করেন, দুর্গের প্রাচীরটা বড় করা শুরু করেন। তখনই ওই ছায়া গিয়ে পড়ে বালুনাথের আশ্রমে, আর শুরু হয়ে যায় ধ্বংসলীলা। এই জায়গায় যে কত পরিমাণ বাঁদর রয়েছে কি বলবো, কিন্তু সবাই ভদ্র, কোনো অনিষ্ট করছে না, কিন্তু নিজেদের মনে খেলা করে বেড়াচ্ছে। হ্যাঁ, পাশটাতেই একটা মন্দির রয়েছে, সোমেশ্বর মন্দির। এখানে একটু বাঁদরগুলো দুষ্টুমি করছে, কিন্তু তবে এই মন্দিরেও পুজো হয় না। কিন্তু এত বাঁদর এই জায়গাটায়, এত বাঁদর, সবাই লাফালাফি করছে। দিনের বেলা এলে ছবিগুলো খুব সুন্দর আসতো, এখন আলোটা এতটাই কম হয়ে গেছে না, মুশকিল হচ্ছে ছবি তুলতে। আচ্ছা, এবারে এগোই ফোর্টের ভিতরে যে রাজপ্রাসাদ ছিল সেটার দিকে। তো 7 তলা কিন্তু ছিল টোটাল, তো এখন ভেঙে চুরে মাত্র 4 তলাই অবশিষ্ট রয়েছে। তো সেই প্রাসাদের দিকে এগোতে এগোতেই দ্বিতীয় ঘটনাটা একটু বলি।
মানে রাজকুমারী রত্নাবতীর যে কাহিনীটা। ইতিহাস বলে যে মাধব সিংয়ের পর রাজা হন মাধব সিংয়ের ছেলে ছত্র সিং, তো রত্নাবতী ছিলেন এই ছত্র সিংয়েরই কন্যা। সামনের স্ট্রাকচারটা শুধু একবার দেখো। তো আমরা আস্তে আস্তে এটার একদম উপরতলা অবধি যাব কিন্তু হেঁটে হেঁটে। তো এখানে কিছু একটা ইতিহাস বোধহয় লেখা রয়েছে, বাঁ দিকটায় পড়া যেতেই পারে। তো যেটা বলছিলাম, রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী আর ভালো ব্যবহারের জন্য সবাই তাকে পছন্দও করতেন। তার সৌন্দর্যের কথাও চারদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো 18 বছর বয়স হলে দূর দূরান্ত থেকে তার বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। তো এই ভিডিওর মাঝখানে যখন ত্রিপোলিয়া গেটটা দেখাচ্ছিলাম না, তখন পাহাড়ের উপর দিকটা একবার দেখাচ্ছিলাম, কারণ ওই পাহাড়ের উপরে একটা গুহা ছিল আর ওই গুহার মধ্যে একজন তান্ত্রিক বাস করতেন। নাম ছিল সেই তান্ত্রিকের সিনথিয়া, আর তিনি কালা জাদু জানতেন। তো এই সিনথিয়া তান্ত্রিকও কিন্তু রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান এবং তাকে প্রেমের প্রস্তাব পাঠান। রাজকুমারী যদিও তাতে রাজি হননি। যথারীতি তখনই সিনথিয়া রেগে গিয়ে ষড়যন্ত্র শুরু করে দেন। তন্ত্রমন্ত্র দিয়েই আর কি রাজকুমারীকে বশ করার চেষ্টা করছিলেন। তবে লোককথা অনুযায়ী রাজকুমারী নিজেও কিছু না কিছু তন্ত্রবিদ্যা জানতেন। ওই যে উপরটায় দেখো, ওখানেই তান্ত্রিকের গুহাটা ছিল, আর ওখানে বসে বসেই উনি রাজপ্রাসাদের উপর নজর রাখতেন আর কি। তো সেই তন্ত্রবিদ্যা জানার কারণেই রাজকুমারী কিন্তু বশীভূত হচ্ছিলেন না। এরপরে একদিন যেটা হলো যে রাজকুমারী রত্নাবতীর দাসী সুগন্ধি আনতে গেছিল বাজারে। এবার তান্ত্রিক কি করেছে, নিজের মন্ত্রপুত বোতলের সাথে ওই সুগন্ধির বোতলটা অদল বদল করে দেয়। ভাবনাটা ছিল যে মন্ত্রপুত সুগন্ধি মাখলেই নাকি রাজকুমারী গিয়ে পড়বেন তান্ত্রিকের কোলে। এখন রাজকুমারী তো বুঝতে পেরে গেছেন, তিনি নিজেও তো তন্ত্রমন্ত্র জানতেন। তো তার ফলে মন্ত্রপুত বোতলকে উনি ছুঁড়ে মারলেন পাথরের উপর, আর কালা জাদুর প্রভাবেই ওই পাথর গিয়ে পড়ল সিনথিয়ার মাথায়। সেই পাথর চাপা পড়ে সিনথিয়া মারা তো গেলেন, কিন্তু মারা যাবার আগে রাজপরিবারকে ধ্বংসের অভিশাপটা দিয়ে গেলেন। এটা হচ্ছে কেল্লার একদম টপে এসেছি। এখান থেকে দেখো সামনের ওই যে গেটটা, ওখান দিয়েই আমরা এলাম আর কি। তো কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা, দেখাই। ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। ঘটনা যাই থাক বা কিছু, জায়গাটা দেখো। এখনো অবধি ভয় কিন্তু কিছুই লাগেনি। দিনের বেলায় এসছি বলে, 6টার পর তো আর সন্ধ্যে 6টার পর এখানটায় আর ঢুকতেই যায় না। তো জানি না তখন কিছু অসুবিধা কখনো কখনো হলেও হতে পারে। আর ওই যে দাঁড়াও, ক্যামেরাটা ঘোরাই, কোথায় চলে গেল? ওই যে ওইখানটায়, ওই উপরটাতে তান্ত্রিকের বাড়িটা দেখা যাচ্ছে একদম উপরে। ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাতে পারবো। দারুণ সুন্দর লাগলো। এই টপটা থেকে পুরো সামনের জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে। এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো। পথগুলো যেন অনেকটা গোলক ধাঁধার মতো। এতক্ষণ ধরে এত কিছু তো বললাম এই ফোর্ট সম্বন্ধে। তো এবারে সত্যি কথাটা বলি যে জায়গাটা দেখে একটুও কি ভয় লাগলো আমাদের? সত্যি কথা যদি বলি, দিনের বেলায় ভয় কিন্তু কিছু লাগেনি। তবে এরকম খালি খালি জায়গা দেখলেই একটা গা ছমছমে ফিলিংস তো হয়। ভিতরটায় প্রচুর বাদুড়ের বাস, তো তাই বাদুড়ের একটা দুর্গন্ধ রয়েছে। আগে গুপ্ত রাস্তাও ছিল যেটা দিয়ে কম সময়ে উপরের মহলে যাওয়া যেত, এখন তো বন্ধ। যত লোকজন এখানে দেখছিলাম তখন সবাই কিন্তু বেরিয়ে গেছে। বাঙ্কুকে বললে সে সাহসের জন্য বলছে কি ওরা আগে আগে ঢুকেছে। যাই ঢুকুক, এবার আমাদের বেরিয়ে যাওয়াটাই উচিত, আর দেরি না করে। এত পাখি এখানে, যেখান সেখান থেকে টিয়া পাখি সব ডাকছে। আর এই সামনের পাহাড়টা খুব ইন্টারেস্টিং লেগেছে। এই জায়গাটা এসে না প্রথমেই চোখ পড়বে হচ্ছে এই পাহাড়টার দিকে। খুব অ্যাট্রাকটিভ পাহাড়। পিকক নিচে ঘুরছে, দেখো এই দেখো। দাঁড়া, ওই যে এই যে ময়ূর, এই দেখো এই দেখো ময়ূর, দেখো কি সুন্দর। অনেকগুলো আছে, অনেকগুলো, একটা দুটো না। এই দেখো, ওয়াও লাভলি। কি সুন্দর সুন্দর প্যারট এই যে গাছগুলোর মধ্যে উড়ে উড়ে বসেছে, সবুজ। আমি আর দেরি করছি না, এগোবো এবার। এটা স্লোপটা একটুখানি ডেঞ্জারাস আছে, কিন্তু বি কেয়ারফুল। হ্যাঁ, রেলিং ধরে নামাটাই বেটার, কারণ স্লোপটা ডেঞ্জারাস। এই যে এখান থেকে নামাটা না পুরো স্লিপ খেয়ে চলে যাওয়ার মতন। হ্যাঁ,
There's a warning board, Chetauni board. Actually. সত্যি কথা বলতে ভয় কিন্তু কিছু পাইনি, তবে একটা কেমন গা ছমছমে ভাব, একটা মানে কি বলতো এই জিনিসটা, মানে একটা পুরো এরকম জায়গা দেখলেই যতটুকুনি একটা মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে না, যে এত সুন্দর জিনিস কেউ তো শখ করে বানিয়েছিল, তারপর কি তার সাথে কি থেকে কি হলো, জিনিসটা এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটা একটা খারাপ লাগা কাজ করে। তো সেটাই আমার কাজ করেছে জাস্ট। খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর, স্ট্রাকচারগুলো এত বিউটিফুল। ভালো করে যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চাও, একটা গাইড নিয়ে সবকিছু শুনতে চাও, তাহলে কিন্তু মোটামুটি 2 থেকে 3 ঘন্টা টাইম এই জায়গায় লেগে যাবে। তো আমরা আর গাইডটা নিইনি, কারণ দেখে কিন্তু বোঝা যাচ্ছে জিনিসগুলো। ইউটিউবের কোনো ভিডিও যদি দেখে আসো, প্রপারলি ফলো করে আসো, তাহলে জিনিসগুলো কিন্তু বোঝা যায়, হিস্ট্রিটা মানে অনেকটাই জেনে গেছি ওইভাবেই, সে কারণে আর গাইডটা নিইনি। তবে নেওয়া কিন্তু ভালো আমার মনে হয়, আমাদের আসলে হাতের টাইমটাও তো কম, এসে পৌঁছেছি একদম শেষ বেলায়, ফলে আর অল্প সময়ের মধ্যে ঘুরে নিলাম। পেছনের মন্দিরের স্ট্রাকচারটা আমার ভীষণ ভালো লাগছে, দেখি এটাতে উঠতে ইচ্ছে করছে একটু, দেখা যাক। দেখো ময়ূর ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, এই যে সামনেটায়, এই যে ক্যামেরায় আসছে। আমার ফোনে এখন চার্জ ভীষণ কম, ঠিকঠাক আসছে না, এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আমার ফোনের চার্জ এতটাই কমে গেছে যে জুম টুম অপশানগুলো যেন আটকে গেছে সব কিছু। তো যাই হোক, এই মন্দিরটা যাবো ভাবলাম, দেখি মাংকু যায় কিনা। ও একদিকে ভিডিও করছে, আমি একদিকে ভিডিও করছি, ওকে ফোন করে ডেকে আনি। ক্যামেরা এখন কিছুই আনতে পারছি না, কিন্তু প্রচুর ময়ূর রয়েছে এই জায়গাটাতে, মানে ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, কোনো ভয় ডর নেই তাদের। আর এই যে বাঁদিকটায় যে মন্দিরটা, এটা অনেকটা উঁচু একটা বেসের উপরে, কিন্তু প্রায় 14-15 ফিট উঁচু বেসের উপর মন্দিরটা। মন্দিরটা দেখতে তো ভীষণই সুন্দর, তবে ভিতরে কোনো মূর্তিও নেই, তাই আর পুজোও হয় না। আগে হতে হয়তো, এখন কিছুই নেই। সবারই কিন্তু মনে হতে পারে যে এত সুন্দর জায়গাকে হন্টেড তকমাটা তাহলে শুধু শুধু কেন দেয়া হচ্ছে। আমার যেটা মনে হয়, রাজস্থানের আর 5টা ফোর্টের মতো এটাও একটা বড় ফোর্ট, তবে অন্যান্য ফোর্টগুলোতে দেখবে অনেক ঐতিহাসিক ঘটনা থাকে, এই ফোর্টটা সেরকম কিছু ঐতিহাসিক মানে ব্যাপার কিছু তো নেই, তাই না? তো সেই কারণেই হয়তো ট্যুরিস্টরাও খুব একটা বেশি আসে না। তো হন্টেড বলে দিলে যদি ট্যুরিস্টরা একটু অ্যাট্রাক্টেড হয়, সেটাই হয়তো কারণ। রাজস্থান ট্যুর মানেই হচ্ছে সারাদিন শুধু জার্নি আর জার্নি, তার মধ্যেই যখন যখন নামছি প্রচুর হাঁটাহাঁটি, তো চোখ মুখের কি দুরবস্থা এখন। দেখতে পারিস, বাট মূর্তি নেই। ডাকছে কিন্তু ওখান থেকে, গেট থেকে লোকজন ডাকছে যে সবাই, তাই এই যে এখানটায় সিঁড়ি করা আছে, উপরটা কিন্তু যেতে পারো, পাঁচিলের উপর দিয়ে একটু একটু হেঁটে। ময়ূরগুলো এই রুটে এইভাবে উঠে হেঁটে এদিক দিয়ে ওদিক দিয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগলো। এই যে গেট থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, সবাই অলমোস্ট, আর কেউ ভিতরে নেই। লাস্ট যে কজন ছিলাম সবাই বেরিয়ে পড়েছি এবার। ভিতরে একদম শেষে যে কজন ছিলাম আর কি, সিকিউরিটি চলে এসেছে সবাইকে বের করার জন্য। ওই যে বললাম সন্ধ্যের পরে আর এখানে থাকতে অ্যালাউ করে না। ফোর্টের ভিতরে এতক্ষণ ধরে কত ময়ূর দেখলাম, কত বাঁদর দেখলাম, আর এখন এখানে লঙ্গুর শুরু হয়ে গেছে, কি লাফালাফি করছে বাপরে বাপ। সবাই দাঁড়িয়ে গেছি, দৌড় লাগিয়েছে এরা। এই দৌড়, এগুলো লঙ্গুর। ওকে, বাই বাই।
আমি সেই জন্য লাগিয়ে দিই। ভালো করেছিস। কি বলছিস তুই? ইয়ে ভূতটা। এগুলো সব দোকানপাট ছিল রানীদের জন্য, সমস্ত জিনিস এখান থেকে মানে নিয়ে যাওয়া হতো মহল অবধি। রানীরা এমনি তো বেরোনোর জন্য বাইরে অ্যালাউড ছিল না, দাসীরা সবাই এই দোকানগুলো থেকে জিনিস তাদের নিয়ে যেত, মার্কেটগুলো থেকে। এই জায়গার খুব কাছাকাছি সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্টটাও বোধহয় রয়েছে, তো সেই কারণেই ওখান থেকে চিতাবাঘ বা বড় বড় সাপ এগুলো হয়তো রাতের দিকে এদিকে চলে আসতে পারে, সেই জন্য হয়তো রাতের বেলাটা আর কাউকে ঢুকতে দেয় না। তবে আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে যে কটা ফোর্টই রয়েছে সবগুলোই তো রাতের বেলা বন্ধই থাকে। গোলকুন্ডা ফোর্টটা বোধহয় আলাদা, কারণ হচ্ছে ওটাতে লাইট অ্যান্ড শো একটা চলে রাতের বেলায়। অ্যাকচুয়ালি রাজস্থানের এই জায়গাগুলো কিন্তু মানে দেখা শুরু করাই উচিত হচ্ছে বিকেল বেলা থেকে, কারণ সূর্যটা যেই অস্ত যাচ্ছে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে হালকা করে হাওয়া ঠাওয়া দিচ্ছে, তো তখন বেরোতে ভাল লাগে। কিন্তু এই জায়গায় যে সেই সুযোগটা নেই, রাত হলে এই জায়গা মানে আর ঢুকতেই দেওয়া হয় না, তো ফলে সেই সুযোগ নেই। দিনের বেলায় আসতে হবে, দিনের বেলা প্রচণ্ড গরম, এত রোদ এত গরম না, কিন্তু জায়গা তো জায়গায়, মানে অসাধারণ জায়গা। কি যে রিচ একটা স্টেট, এটা কি বলবো। বললাম তো যেমন প্রাসাদ কেল্লা সব রয়েছে, তার সাথে পশু পাখির এত মানে অঢেল সম্ভার, ভাবা যায় না। অনেকটা হাঁটতে হচ্ছে, পরন্তু বিকেলে এরকম এত হাঁটাহাঁটি করা। যাই হোক, এই সামনে টিকিট কাউন্টার অবধি চলেই তো এসেছি, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব এখান থেকে। তো ঢোকার সময় দেখিয়েছিলাম যে গেটের পাশেই রয়েছে বজরংবলীর মন্দির, তো একটুখানি নমস্কার করে বেরিয়ে যাচ্ছি। গাড়ির ভিতরে সোনুবো বলে সবাই বসে আছে, বাঙ্কু বাবা তো বাইরে ওই সামনে লেবুর শরবতের বোধহয় একটা দোকান রয়েছে, তার সামনে দাঁড়িয়ে আছে দেখছি, আমাদেরকেও ডাকছে। ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত মন্দ হবে না, তো সেটা হাতে নিয়েই মানে খেতে খেতেই আর কি চলে যাই হোটেলের দিকে। তো এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো জয়পুরের হোটেল এবং জয়পুরের ঘোরা বেড়ানোর ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।